আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। ঈদের পরে পরবর্তী হচ্ছে এটা আমাদের প্রথম ক্লাস। আমাদের হচ্ছে এখন ক্রমান্বয়ে প্রতিদিন কন্টিনিউ ক্লাস হবে একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত। আজকের ক্লাসে হচ্ছে আমরা এসএসসি আইসিটির এমসিকিউ সমাধান করব কুমিল্লা বোর্ড 2024 সালের একদম ব্যাখ্যা সহ, ঠিক আছে? এমন ভাবে সমাধান করব যেন হচ্ছে নট অনলি যে এমসিকিউটা আসছে শুধুমাত্র ওইটা না, যেন এই টাইপের যে কোনো এমসিকিউ আসলে যেন আমরা সমাধান করতে পারি। সো আমরা আজকে 25টা এমসিকিউ সমাধান করব, মানে হচ্ছে 25টা টপিক কভার হবে। মানে যে টপিক থেকে এমসিকিউটা আসছে ওই টপিকটা পুরাটা হচ্ছে আমরা কভার করে ফেলবো, ঠিক আছে? আমি আবারও বলছি, আজকের ক্লাসে হচ্ছে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের এসএসসি আইসিটি বইয়ের এমসিকিউ সমাধান করব। আমাদের কিন্তু 2024 সালের অলরেডি 4টা বোর্ডের এমসিকিউ সমাধান হয়ে গেছে, দিনাজপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং হচ্ছে ঢাকা। এই 4টা বোর্ডের এমসিকিউ সমাধান একদম ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিছি। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলও পেয়ে যাবা, আমাদের ফেসবুক পেজও পেয়ে যাবা। আজকের এমসিকিউটাও কিন্তু একদম ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ। সো 2024 সালের প্লে লিস্টটা কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। সো সকলে হচ্ছে আমাদের ইউটিউব থেকে আগের ক্লাসগুলো দেখে নিবা যারা দেখুনি, আর যারা আজকের ক্লাস করবা তো অবশ্যই আর একটু কষ্ট করে ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, বন্ধুদেরকে মেনশন করে দিবা, যেন হচ্ছে আমরা সকলে মিলে ক্লাসটা করতে পারি। আর একটা কথা তোমাদেরকে বলবো, এসএসসি তে যারা আসো সবাই তো এসএসসি এখানে মানে হচ্ছে 25 ব্যাচ, যারা হচ্ছে এই বছর পরীক্ষা দিবা, মানে 2 মাস পরে আর পরীক্ষা দিবা, আর মাত্র 80 দিন বাকি, তাদেরকে আমি একটা উদ্দেশ্য করে কথা বলবো। এনি হাও বুকে পাথর বেঁধে জাস্ট একটা কথায় জব পা, সেটা হচ্ছে আমাকে A+ পাইতে হবে। কোনো কথা নাই আমাকে 4.50 4 পাইতে হবে বা পাশ করলে আলহামদুলিল্লাহ, এরকম কোনো চিন্তা ভাবনা মাথাতে আইনো না। জাস্ট একটা চিন্তায় মাথার মধ্যে আমাকে নিয়ে A+ পাইতে হবে। পাইতে হবে মানে হচ্ছে পাইতে হবে, পরে কি হবে এটা হচ্ছে পরের ব্যাপার। A+ পাওয়ার জন্য আমার এই 2টা মাস যা করার আমি করব। আমাকে যদি 2 ঘন্টা ঘুমায় বাকি 22 ঘন্টা প্রিপারেশন নিতে হয়, আমি ওইটাই করব। জাস্ট এই একটা টার্গেট রেখে মনের মধ্যে এমন একটা মনোবল রেখে এগিয়ে যাও, আমি 100% শিওর তোমাদের ভালো একটা রেজাল্ট হবে, ঠিক আছে? ভালো একটা রেজাল্ট এই জন্য দরকার, তুমি যদি কোনো কারণে তুমি যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পাও, ভালো ইউনিভার্সিটিতে তুমি আবেদনই করতে পারবে না। আর যখন দেখবা তুমি যে ভালো ইউনিভার্সিটিতে আবেদন করতে পারতেছো না, কোথাও ভর্তি হইতে পারতেছো না, তখন দেখবা যে তোমার এসএসসি সার্টিফিকেটটা বৃথা, ভ্যালুলেস, ঠিক আছে? সো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যে কয়টা দিন সময় বাকি আছে হাতে, জাস্ট একটা কথাই মাথায় রাখো, আমাকে এনিহাও A+ পাইতে হবে। পাইতে হবে মানে পাইতে হবে, বিকল্প কোনো অপশনই নাই। এখন কথা হচ্ছে ভাইয়া আমি আগে পড়ি নাই, অল্প প্রিপারেশনে কি পাবো? ভাই তোমাকে পড়ো, পাও না পাও এগুলো হচ্ছে ভাই পরের কথা। অসংখ্য ফ্রি ক্লাস আছে আমাদের আইসিটির, অসংখ্য ফ্রি ক্লাস। আমাদের পেড ব্যাচে ভর্তি হয়ে ওরও দরকার নাই, ইউটিউবে আমাদের অসংখ্য ফ্রি ক্লাস পাবা, ফ্রি ক্লাস করো, এনাফ আপনি A+ এর জন্য, ঠিক আছে? ক্লাসটা শুরুর আগে আমি যে ছোট অ্যানাউন্স দিয়ে দিতে চাই, 2টা অ্যানাউন্স। একটা হচ্ছে আমাদের টেস্ট পেপার সলভ ব্যাচের ক্লাস, টেস্ট পেপার সলভ ব্যাচের ক্লাস নিয়ে, আরেকটা হচ্ছে আমাদের সাজেশন নিয়ে, ঠিক আছে? যারা আমাদের টেস্ট পেপার সলভ ব্যাচে এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাবা, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আর হচ্ছে যারা এখন পর্যন্ত আমাদের আইসিটি সুপার শর্ট সাজেশন নামে সাজেশনটাও নিয়ে নিবে। সাজেশনের ডেমো দেখতে চাইলে পেজে দেখতে পারবা, ডেমো দিয়ে দেওয়া আছে। দেখো ফার্স্ট কোয়েশ্চন, ডিকোডারে আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে? ডিকোডারের কথা বলছে, রাইট? আমি ব্যাখ্যা সহ বলে দিচ্ছি। দেখো যারা এটার আনসারটা পারো তারা কমেন্ট করে ফেলো, যারা আনসার পারো এটার আনসারটা কত হবে তোমরা কমেন্ট করে ফেলো, যারা না পারো আমি ব্যাখ্যা বুঝিয়ে দিচ্ছি, একটু ব্যাখ্যাটা দেখো। এনকোডারের ক্ষেত্রে, এনকোডারের ক্ষেত্রে যদি ইনপুট যদি n হয় তাহলে আউটপুট হবে হচ্ছে 2n। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে এনকোডারের ক্ষেত্রে। আর ডিকোডারের ক্ষেত্রে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ইনপুট যদি 2n হয় তাহলে আউটপুট হবে হচ্ছে n। এটা হচ্ছে ডিকোডারের ক্ষেত্রে। এখানে কার কথা বলছে? এখানে কার কথা বলছে? ডিকোডারের কথা বলছে, রাইট? কার কথা বলছে? ডিকোডারের কথা। ডিকোডারে কি হয়, ইনপুট যদি 2n হয় তাহলে আউটপুট কত হবে? n হবে। এখানে ইনপুট কত আছে? 64, রাইট? এটাকে যদি আমি 2n ফরম্যাটে নিতে চাই তাহলে কত লেখা যায়? 2 6, রাইট? 2 6, তাহলে এখানে n ইকুয়াল কত হবে? 6 হবে। তার মানে আউটপুট লাইন কয়টা হবে? আউটপুট লাইন কয়টা হবে? 6টা। কে বুঝো না একটু দ্রুত জানিয়ে দিবে। আমি আবারও বলছি, এন কোডারের ক্ষেত্রে ইনপুট লাইন যদি n হয় তাহলে আউটপুট হয় হচ্ছে 2n, আর ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি 2n হয় তাহলে আউটপুট হয় হচ্ছে nটা। এখানে আউটপুট লাইন কটা ছিল? 64। আচ্ছা পেতে হলো, আচ্ছা যাক, মানে ইনপুট তাহলে কত দিতে হবে? ইনপুট দিতে হবে কটা? 6টা, ঠিক আছে? আচ্ছা
এখানে একটা সুন্দর সরলীকরণ দিয়ে দিয়েছে, বলছে এটার মান কত। এটা সবাই পারার কথা। যারা 25 ব্যাচ একটু দেখো তো তোমরা করতে পারো কিনা। তোমাদেরকে আমি 30 সেকেন্ড টাইম দেবো, 30 সেকেন্ডের মধ্যে বলে দাও তো এটার আনসারটা কত হবে। কারণ তোমরা 25 এখন নিজেরা এইসব সমস্যার সমাধান করে করতে। ঠিক আছে, সমীকরণটা কি? পাই ইকুয়াল এবিসি প্লাস সি প্লাস বিসি। দেখো তো খুবই সিম্পল একটা সমীকরণ। সি কমন যায়, রাইট? সি কমন নিলে কি থাকবে? এ বি থাকবে, এখানে 1 থাকবে, এখানে বি থাকবে, তাই না? ভালো কথা। আমরা ওয়ার গেটে পড়েছি। ওয়ার গেটে কি পড়ছিলাম? যদি কেবলমাত্র একটা ইনপুট অন হয়ে যায় তাহলে আউটপুট অন, অন্য কি ইনপুট কি আছে এটা আমার দেখার দরকার নাই, রাইট? আমরা ওয়ার গেটে এমন পড়ছিলাম না? একটু খেয়াল করে দেখো তো ওয়ার গেট। এই যে হচ্ছে ভাইয়া ওয়ার গেট, রাইট? এরকম ওয়ার গেটে আমরা কি পড়ছিলাম? মনে করো ইনপুট আছে 3টা, এ ইনপুট 0, এ ইনপুট 0, ইনপুট 1, তাহলে আউটপুট কত হবে? 1। মানে আমরা বলেছিলাম যদি কেবলমাত্র ইনপুট একটা 1 থাকে তাহলে আউটপুট 1 হবে, রাইট? এইখানে সেম দেখো, এটা হচ্ছে একটা ওয়ার, রাইট? কিভাবে বুঝলাম? মাঝখানে প্লাস আছে, প্লাস কি করে? ওর এর কাজ করে। এখানে দেখো একটা ইনপুট 1 আছে, যেহেতু এখানে একটা ইনপুট 1 আছে, এই ইনপুট যা ইচ্ছা তা হোক, এই ইনপুট যা ইচ্ছা তা হোক, এটা আমার দেখা দরকার নাই। একটা ইনপুট 1 আছে মানে এটার আউটপুট কত হবে? 1। যেহেতু এটা কি গেট? ওয়ার গেট। সি এর সাথে যদি 1 আমি এন্ড করি, মৌলিক উপপাদ্য থেকে আমরা কি জানি? আনসার কত হবে? সি। তার মানে সঠিক আনসার কত হবে? সি। কে বুঝো নাই দ্রুত জানিয়ে দিবা। খুবই সহজ। কুমিল্লা বোর্ডের যারা আসো তোমরা বলো যে ভাইয়া কুমিল্লা বোর্ডের প্রশ্ন অনেক কঠিন হয়। আমি তো দেখি কুমিল্লা বোর্ডের প্রশ্ন সহজ হয়। আজকের এমসিকিউ গুলো সমাধান করলে তোমরা বুঝতে পারবে কত সহজ সহজ এমসিকিউ তোমাদের কুমিল্লা বোর্ডে আসছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি। একটু তোমরা কমেন্টে বলে দাও ওয়েবসাইট কয় ধরনের? ওয়েবসাইট কয় ধরনের বলো? ওয়েবসাইট বা হচ্ছে ওয়েব পেজ কত ধরনের? একটু বলে দাও তো, ওয়েবসাইট বা ওয়েব পেজ কত ধরনের? কত ধরনের বলো? ওয়েবসাইট বা হচ্ছে ওয়েব পেজ কত ধরনের? ওয়েবসাইট এবং ওয়েব পেজ হচ্ছে 2 ধরনের। কি কি? নাম্বার 1 হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আর নাম্বার 2 হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, তাই না? স্ট্যাটিক ওয়েবসাইট আর হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কোনটা? যেটার কন্টেন্ট গুলো স্থির থাকে, কনস্ট্যান্ট থাকে। এখন লোড করলে যা পাবা 3 ঘন্টা পরেও লোড করলে তা পাবা, 3 দিন পরে লোড করলেও সেম জিনিসটাই পাবো। এটার কন্টেন্ট গুলো চেঞ্জ হয় না, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট চেঞ্জ হয়ে যায়, আমি এখন লোড দিলাম একটা পাইলাম, একটু পরে লোড দিলাম আরেকটা পাইলাম, এটাকে বলা হয় হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, রাইট? ওকে, প্রশ্ন হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে কি কি প্রয়োজন হয়? মনে রাখবা যেহেতু হচ্ছে এই সাইটটা স্ট্যাটিক, কন্টেন্ট প্রয়োজন হয় না, তার মানে এখানে হচ্ছে তেমন কোনো প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হবে না। নর্মালি হচ্ছে আমরা ওয়েব পেজ ডিজাইন করি যে সকল ল্যাঙ্গুয়েজ দিয়ে, এগুলো হচ্ছে স্ট্যাটিক আনসার, HTML আর হচ্ছে CSS। PHP এখানে হবে না, কারণ কি আমার পেজটা হচ্ছে কোন ধরনের? স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের কন্টেন্ট গুলো স্থির থাকে, এখানে PHP বলো, জাভাস্ক্রিপ্ট বলো, এগুলো ব্যবহার করার দরকার নাই। PHP জাভাস্ক্রিপ্ট আমরা কখন ব্যবহার করব? যদি আমার ওয়েবসাইটটা হয় ডাইনামিক। বুঝতে পারছি? যদি আমার ওয়েবসাইটটা ডাইনামিক হয় তখন আমরা এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। ঠিক আছে, তার মানে সঠিক আনসার কি হবে? 1 আর 3 হচ্ছে সঠিক আনসার। বুঝতে পারছি স্ট্যাটিক কেন হয়েছে, কেন PHP হয় নাই? আশা করছি তোমরা বুঝতে পারছো। 3 এর বি সবাই দ্রুত আনসার দিয়ে দিচ্ছে, ভেরি গুড। ওকে, নেক্সট দেখো, আমরা পরবর্তীতে যাচ্ছি। এক লাইন নিচে নেয়ার ট্যাগ কোনটা? এটা সবাই উত্তর করতে পারার কথা। মানে তুমি হচ্ছে এক লাইন নিচে লিখবা, কোনো একটা HTML কোড লিখছো, তুমি চাচ্ছ যে এখন হচ্ছে এক লাইন নিচে লিখবা, সাথে সাথে তুমি লিখবা না, পরের লাইনে এসে লিখবা। এটার জন্য তুমি HTML কোন ট্যাগটা ব্যবহার করো? টেবিল ডাটা, টেবিল রো, টেবিল হেডিং? না, নিচে নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি ভাইয়া? ব্র্যাক ট্যাগ। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। আমরা নিচে আসার জন্য কোন ট্যাগ ব্যবহার করি? ব্র্যাক ট্যাগ ব্যবহার করি। হ্যাঁ, এটাকে কি বলা হয়? এমটি ট্যাগ বলা হয়। কি বলা হয় এটাকে? এমটি ট্যাগ। এটাকে কেন ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ বলা হয়? কারণ এটার কোনো ক্লোজ পার্ট নাই। আমরা কিন্তু ব্র্যাক ট্যাগ এরকম ভাবে লিখি না। হ্যাঁ, এটার কিন্তু ক্লোজ পার্ট নাই, যে কারণে এটাকে কি বলা হয়? এমটি ট্যাগ বা হচ্ছে ফাঁকা ট্যাগ বলা হয়ে থাকে। এখানে হচ্ছে আমাদের রিভিশন কোর্স প্লাস হচ্ছে টেস্ট পেপার সলভ হচ্ছে বিজ্ঞাপন। আমাদের অলরেডি রিভিশন প্রায় শেষ, আমাদের এখন হচ্ছে টেস্ট পেপার সলভ করানো হবে। এবং টেস্ট পেপারে কি সলভ করানো হবে এটা তোমরা সকলে প্রশ্ন করে থাকো। টেস্ট পেপারে সলভ করানো হবে হচ্ছে তোমাদের যে এখন টেস্ট পেপারটা বের হয়েছে, ওই টেস্ট পেপারে যত ধরনের বোর্ড কোয়েশ্চেন, মডেল কোয়েশ্চেন যা আছে ধরে ধরে হচ্ছে সলভ করানো হবে। এটা হচ্ছে টেস্ট পেপার। প্র্যাকটিসের জন্য হচ্ছে বেস্ট একটা তোমাদের জন্য কোর্স হবে এই টেস্ট পেপার সলভেসটা। যারা ভর্তি হয়ে আসো ওয়েলকাম, যারা ভর্তি হয়নি দ্রুত কিন্তু ভর্তি হয়ে যাবে। ওকে,
যারা টেস্ট পেপার সলভ করছে ভর্তি হবে তারা কিন্তু আমাদের সুপার শর্ট সাজেশনটা ফ্রিতে পেয়ে যাবা, আর যারা ভর্তি হবে না তারা কিন্তু আলাদা করে 100 টাকা দিয়ে কিনে নিতে হবে। দেখো, দুটি HTML ডকুমেন্টের সংযোগকে কি বলা হয়? আমি যদি দুইটা HTML ডকুমেন্ট যদি যোগ করতে চাই, হ্যাঁ, আমি দুইটা HTML যদি ডকুমেন্ট যোগ করতে চাই, তখন এটাকে আমরা কি বলবো? হাইপার লিঙ্ক বলবো। আমরা যদি একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্ট যোগ করতে চাই তখন আমরা কি করি? লিঙ্ক করি। এটাকে কি বলা হয়? হাইপার লিঙ্ক বলা হয়। অ্যাট্রিবিউট বলে না, কানেকশনও বলে না, ইমেজিংও বলে না। ঠিক আছে, দুইটা ডকুমেন্ট তুমি যদি সংযোগ করতে চাও তাহলে কি ব্যবহার করবা? হাইপার লিঙ্ক। দেখো, HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? সম্পূর্ণ কন্টেন্ট। আমরা যখন একটা HTML লিখি তখন কোন ট্যাগে সম্পূর্ণ কন্টেন্ট থাকে? টাইটেলে থাকে? অবশ্যই না। বডিতেও না, হেডেও না। সম্পূর্ণ কন্টেন্ট বলছে, মনোযোগ দিয়ে দেখবা কিন্তু, ভুল করিও না। সম্পূর্ণ কন্টেন্ট থাকে হচ্ছে ভাইয়া HTML ট্যাগে। কিরকম? দেখো, আমরা হচ্ছে শুরুতেই কি করি? HTML ট্যাগ লিখি, রাইট? পরে হচ্ছে আমরা এইটার ভিতরে হচ্ছে যাবতীয় কাজগুলো করি। তার মানে সম্পূর্ণ কন্টেন্ট কই থাকে? HTML ট্যাগের মধ্যে থাকে। খেয়াল করে দেখো, একটু চোখ বন্ধ করে চিন্তা করো, সমস্ত সম্পূর্ণ কন্টেন্ট কই থাকে? HTML ট্যাগে। শুরুতে আমরা HTML দিই, লাস্ট থেকে HTML শেষ করি, তার মাঝখানে কিন্তু সমস্ত কন্টেন্ট গুলো আমাদের থাকে। ঠিক আছে, আচ্ছা। ওয়েবসাইটকে নির্দিষ্ট সার্ভারে স্থাপন করাকে কি বলা হয়? আমি যখন আমার ওয়েবসাইটের ডাটাগুলো একটা সার্ভারে আমি রাখবো, এটাকে আমরা কি বলবো? আমরা এটা বারবার বলি, এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হচ্ছে হোস্টিং। আমরা যখন ওয়েবসাইটের ডাটাগুলোকে একটা নির্দিষ্ট সার্ভারে রাখবো, যে সার্ভার থেকে হচ্ছে ইন্টারনেটে সকলেই অ্যাক্সেস করতে পারবে, এটাকে কি বলা হয়? হোস্টিং। ঠিক আছে, এটাকে কি বলা হয়? হোস্টিং বলা হয়। অর্থাৎ সার্ভার মানে হোস্টিং, এক কথায় মনে রাখবার, সার্ভার মানে হচ্ছে হোস্টিং, যেখানে হোস্ট করা হয় ডাটাগুলো, যেখানে হোস্ট করা হয়। ঠিক আছে, এখানে একটা লুপ দেওয়া আছে, আমি লুপটা একটু তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। যারা আনসার করতে পারবা এটার আনসারটা তোমরা কমেন্টে জানিয়ে দাও, যারা বুঝবে না তাদেরকে আমি একটু লিখে বুঝাই। দেখো, এখানে যে লুপটা দেওয়া আছে, ফর লুপ, যেখানে আই নামে একটা ভেরিয়েবল আছে এবং যার ভ্যালু শুরু হবে হচ্ছে 1 থেকে, চলবে হচ্ছে 9 পর্যন্ত, এবং প্রতিবার আয়ের ভ্যালু 2 করে বেড়ে যাবে। ঠিক আছে, পরে আমাকে এখানে প্রিন্ট করতে বলছে হচ্ছে আয়ের ভ্যালু। কি প্রিন্ট করতে বলছে? দেখো, আয়ের ভ্যালুটা প্রিন্ট করতে বলছে। তাহলে এখানে আয়ের মান কত হবে? খুবই সহজ একটা লুপের প্রোগ্রাম দিয়েছে, মানে এর চেয়ে সহজ আর কোনো প্রোগ্রামই হয় না। তোমার লুপটা কত থেকে শুরু হয়েছে ভাই? 1 থেকে শুরু হয়েছে। প্রতিবার কত করে বাড়তেছে? 2 করে। তার মানে 1 এর পরে কত হবে? 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9, 9 এর পরে কত? 11, 11 কি হবে? উত্তর হচ্ছে না। 11 কেন হবে না? কারণ আমার লুপ বলে দিয়েছে লুপ চলবে হচ্ছে 9 পর্যন্ত, যে কারণে 11 আর চলবে না। এটাই হচ্ছে ভাই আমার সঠিক আনসার। এই যে 1 থেকে 9 পর্যন্ত, এটাই হচ্ছে আমার সঠিক আনসার। 1, 3, 5, 7, 9। এই যে 1, 3, 5, 7, 9, এর চেয়ে সহজ আর কোনো সি প্রোগ্রাম আমার মনে হয় না কোনো বোর্ডে আসছে। মানে খুবই সহজ একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রোগ্রামটা আমি আবারও বলি, 1 থেকে শুরু হবে, 9 পর্যন্ত চলবে, প্রতিবার 2 করে বেড়ে যাবে। বলছে আয়ের মান কত? যেহেতু 1 থেকে শুরু হবে, প্রথমে 1 হবে, 2 করে বাড়বে, তার মানে 1 এর পরে 2 যোগ হয়ে 3 হবে, তারপরে 2 যোগ হয়ে 5 হবে, তারপরে 7, তারপরে 9। এরপরে আর কেন হবে না? কারণ আমাকে বলে দিয়েছে লুপ 9 পর্যন্ত চলবে। বুঝতে পারছি, আনসার হচ্ছে এইটা। খুবই সহজ এমসিকিউ, তাই না? আচ্ছা, আবারও বিজ্ঞাপন চলে আসছে, নতুন করে বলার কিছু দেওয়া নাই, জাস্ট আমি একটা কথাই বলবো, যারা এখন আমাদের রিভিশন করছে ভর্তি হয়নি, ভর্তি হয়ে যাবা। রিভিশন করছে ভর্তি হলে কিন্তু সুপার শর্ট সাজেশন ফ্রিতে পাবা, নয়তো কিন্তু সুপার শর্ট সাজেশনটা আলাদা করে তোমাদের কিনে নিতে হবে। ঠিক আছে, প্রোগ্রামে ভুল খুঁজে বের করা, বারবার বলি এমসিকিউটা ভাই খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম বোর্ডে বারবার আসতেছে এই এমসিকিউটা, জানি না যারা কোয়েশ্চেন করে এমসিকিউ এর মধ্যে কি পাইছে, প্রতি বোর্ডে দিয়ে দেয়। প্রোগ্রামের ভুল খুঁজে বের করা এবং তার সংশোধন করে, এটাকে কি বলা হয়? আমি বলবো না, তোমরা কমেন্টে বলে দাও, তোমরা কমেন্টে বলে দাও এটার আনসারটা কি হবে। তোমরা কমেন্টে বলে দাও এটার আনসারটা কত হবে, 9 এর আনসার কত হবে? প্রোগ্রামের ভুল খুঁজে বের করা এবং তার সংশোধন করা, এটাকে কি বলা হয়? প্রোগ্রামের ভুল খুঁজে বের করা, তার সংশোধন করা, এটাকে কি বলা হয়? দ্রুত বলে দাও। 9 এর আনসার কত হবে? বলো দেখি, কে বলতে পারো 9 এর আনসার কত হবে? প্রোগ্রামের ভুল খুঁজে বের করা, তার দ্রুত সংশোধন করা, এটাকে কি বলা হয়? দেখি কে বলতে পারো, দ্রুত আনসার করো। নাহিদা আক্তার ভিত্তি, ডি ডিবাগিং এক্সাক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। জিহাদুল ইসলাম ভিত্তি, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাকে কি বলা হয়? ডিবাগিং বলা হয়। প্রোগ্রামের ভুল খুঁজে বের করা এবং তার সংশোধন করা, এটা কি বলা হয়? ডিবাগিং। আমি এখানে আরো 2টা তথ্য তোমাদেরকে একটু দিয়ে দিই। আমি ট্রান্সলেটর প্রোগ্রাম আমরা জানি কয় ধরনের? ট্রান্সলেটর প্রোগ্রাম কয় ধরনের ভাই?
ট্রান্সলেটর প্রোগ্রাম হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে কম্পাইলার, আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার, আর 3 নাম্বার হচ্ছে অ্যাসেম্বলার, তাই না ভাই? এই এমসিকিউ আপনি এটা কেন পড়াচ্ছেন? কারণ এখানে ডিবাগিং যেহেতু আসছে এই জিনিসটা আমি একটু পড়ে দিই, কারণ এখান থেকে এমসিকিউ আসে। কম্পাইলার কি করে? পুরো প্রোগ্রামটা একসাথে পড়ে ফেলে, কোনো ভুল থাকলে একসাথে সংশোধন করে পরবর্তীতে সে কাজ করে, এটা হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন পড়ে একটা প্রোগ্রাম, একটা প্রোগ্রামে মনে করো 50টা লাইন আছে, প্রথম লাইন পড়ে এটার কোনো ভুল থাকলে সংশোধন করে পরের লাইনে যায়। এই যে প্রোগ্রামের ভুল খুঁজে বের করতেছে এবং সংশোধন করতেছে, এটার নামই হচ্ছে ভাইয়া ডিবাগিং। ঠিক আছে, মনে থাকবে। সি ভাষায় সমজাতীয় ডাটা সংরক্ষণ করে কোনটা? মানে একই জাতীয় ডাটা। আমরা ডাটা টাইপ কি ধরনের জানি? ডাটা টাইপ, আমরা ডাটা টাইপ কি কি জানি? ডাটা জানি হচ্ছে আমরা ক্যারেক্টার টাইপের ডাটা, ফ্লোয়ার টাইপের ডাটা, ইন্টিজার টাইপের ডাটা, ডাবল টাইপের ডাটা, ডিও ইউ ডাবল টাইপের ডাটা এটসেট্রা। আরো আছে যেগুলো তোমাদের সিলেবাসে নাই। স্ট্রিং টাইপের ডাটা আছে, লং লং ইন্টিজার আছে, এই সমস্ত আরো ডাটা আছে তোমাদের সিলেবাসে নাই, দেখে এগুলো পড়ানো হচ্ছে না। তোমাদের সিলেবাসে 4টা ডাটা টাইপ নিয়ে আলোচনা করা হয়। বলছে সমজাতীয় ডাটা সংরক্ষণ করা হয় কোন 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 কোনটিতে? এটা হচ্ছে ভাই এরে। এরেতে হচ্ছে তুমি চাইলে একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিয়ে সমজাতীয় অনেকগুলা ডাটা তুমি একসাথে নিয়ে নিতে পারবা। এরে তোমাদের সিলেবাসে নাই, মানে অনেক বইয়ে দেখছি, অনেক রাইটারে দিচ্ছে, কিন্তু তোমাদের পরীক্ষায় আসে না, যে কারণে এটা পড়ানো হয় না। কিন্তু এমসিকিউ মাঝে মধ্যে জিনিসটা চলে আসে, মনে রাখবা। সমজাতীয় ডাটা সংরক্ষণ করা হয়েছে এরেতে। সি প্রোগ্রামের ডাটা আউটপুটের জন্য ব্যবহৃত ফাংশন কোনটা? আউটপুটের জন্য, এটা সবাই পারার কথা। আউটপুটের জন্য ব্যবহৃত ফাংশন কোনটা? বলো বলো, দ্রুত কমেন্টে জানিয়ে দাও। ইনপুটের জন্য ব্যবহৃত আমরা কি ব্যবহার করি? স্ক্যান ফাংশন, রাইট? আর আউটপুটের জন্য আমরা কি ব্যবহার করি? প্রিন্ট ফাংশন। মনে থাকবে, নোট করে নাও। ইনপুটের জন্য স্ক্যান ফাংশন, আউটপুটের জন্য হচ্ছে প্রিন্ট ফাংশন। আউটপুটের জন্য হচ্ছে প্রিন্ট ফাংশন, আউটপুটের জন্য কোন ফাংশন? প্রিন্ট ফাংশন। কুমিল্লার যদি কেউ থাকো একটু কমেন্ট করবা। তোমরা যে এত চিল্লাও যে কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন করে, যতগুলো এমসিকিউ সমাধান করছি, বলো তোমাদের কনফিডেন্ট লেভেল আসছে না? এগুলা কিন্তু এখন তোমরা নিজেদেরই কিন্তু বাসায় বসে বসে সমাধান করতে হবে। যেগুলো না বুঝে এগুলো হচ্ছে টিচারের সাহায্য নিয়ে সমাধান করতে হবে। ঠিক আছে, এখন যে যত বেশি প্র্যাকটিস করবা সে তত বেশি আগে থাকবা। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে তোমাদের বুকের মধ্যে পাথর ছাপা দিবা, দুনিয়াদারি ভুলে যাবা, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করবা, 2 ঘন্টা ঘুমাবা, এ নিয়েও তোমাকে এ প্লাস পাইতে হবে। বিকল্প কোনো চিন্তাই নেই, বিকল্প কোনো চিন্তা করাই যাবে না। আচ্ছা, অনেকে চিন্তা করে 4.50 পাইলেই হবে, অনেকেই আছে 4 পয়েন্ট পাইলেই হবে, আরেকজন আছে 3.50 পাইলেই হবে। কিছু পোলাপাইন আছে আল্লাহ ভরসা, পাস করলেই এনাফ। কিন্তু ভাই, যারা হচ্ছে এই ক্যাটাগরিতে আসো যে আল্লাহ ভরসা, পাস করলেই এনাফ, 3 পয়েন্ট পাইলে এনাফ, 4 পয়েন্ট পাইলে এনাফ, তোমরা জীবনে কিচ্ছু করতে পারবে না। কথাটা শুনতে খারাপ লাগবে, কেন কিচ্ছু করতে পারবে না? তুমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যাবা, দেখবা যে মিনিমাম রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটি বলে দিবে, মিনিমাম রিকোয়ারমেন্ট লাগবে 4.50। তুমি যদি আবেদন করতে যাও, বা হচ্ছে এ প্লাস লাগবে আবেদন করতে গেলে, আচ্ছা তুমি আবেদনই করতে পারবে না। তুমি যদি ইউনিভার্সিটি ভর্তি না হতে পারো, তোমার এই সার্টিফিকেট দিয়ে তুমি কি করবা? ভাই আমি ন্যাশনালে পড়বো, ন্যাশনালও দেখবো যে তোমার এই সিজিপিএ দিয়ে কিছু করতে পারবো না, কারণ তোমার চেয়ে হাই সিজিপিএ দিয়ে তোমার চেয়ে আগে বসে থাকবে। লাস্টে কি করতে হবে? ডিগ্রি করতে হবে, অথবা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি থেকে ভর্তি হতে হবে, অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। এর ফলে কি হবে? তারপরে আসো কেরিয়ার নিয়ে আমি একটু কথা বলি। কারণ দিন শেষে আমাদের সবার টার্গেট কি? ভালো চাকরি, রাইট? দিন শেষে আমাদের টার্গেট হচ্ছে চাকরি। তুমি যখন চাকরিতে যাবা, তখন হচ্ছে চাকরির অ্যাপ্লিকেশনে বলে দিবে তুমি যদি এইচএসসি-তে মিনিমাম 4.50 পাও, তাহলে তুমি আবেদন করতে পারবা। তখন তোমাকে হা হয়ে তাকায় থাকতে হবে। কেন? তোমার সিজিপিএ, তোমার জিপিএ হচ্ছে 3.5। তুমি যদি আবেদন করতে হয় চাকরিতে, তাহলে তোমাকে 4.5 পাইতে হবে। তাহলে তুমি তো আবেদনই করতে পারবে না, চাকরি পাইবা কই থেকে? তুমি তো আবেদনই করতে পারবে না। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি না হয় ওই চাকরি করলাম না, আমি অন্য চাকরি করবো। অন্য চাকরি করতে গেলে ভাই আরো ঝামেলা, তোমাকে স্পেশাল স্কিল লাগবে, হয় ডিজিটাল মার্কেটিং, না হয় হচ্ছে তোমাকে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এটসেট্রা এটসেট্রা। এগুলো তোমাকে একদম স্পেশাল স্কিল হইতে হবে। মানে নর্মালি আমি জানলাম চাকরি পেয়ে যাবে, বাট এরকম না, একদম প্রো লেভেল হইতে হবে, যেটা হচ্ছে আজকাল প্ল্যাটফর্মে খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন, বাস্তবতা খুবই কঠিন।
ঠিক আছে। সো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যে কটা দিন আছে 2-3টা মাস, বাকি দিন দুনিয়া কি করছো আল্লাহর কাছে মাপ চাই ভুলে যাও। এই 3 ঘন্টা মাত্র 2 ঘন্টা ঘুমাবো, 5 ঘন্টা পড়াশোনা করবো, এ নিয়ে হয় A+ পাইতে হবে। তুমি যদি A+ টার্গেট থাকো তাহলে তুমি হচ্ছে 4.50 বা হচ্ছে 4 পাওয়া, যেটা দিয়ে হচ্ছে মিনিমাম হলো বাংলাদেশে কোনো না কোনো ভাবে তুমি আগে যেতে পারবা। না হলে ভাই জীবনটা ধ্বংস হয়ে যাবে ডিপ্রেশনে, মারতে 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 ডিপ্রেশনে দেখবা যে তোমার এমন জায়গায় নিয়ে গেছে তুমি সমাজে মানুষকে মুখেই দেখাইতে পারবা না। যাক, আমরা হচ্ছে মেন কথায় চলে যাই। ক্রায়ো সার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ক্রায়ো সার্জারি বলো, এটা সবাই পারার কথা। ক্রায়ো সার্জারিতে কোন হয়? নাম্বার 1, ক্রায়ো সার্জারিতে আর্গন গ্যাস ব্যবহৃত হয়। নাম্বার 2, তরল নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। নাম্বার 3, অক্সিজেন বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহৃত হয়। মনে থাকবে, মনে থাকবে, ক্রায়ো সার্জারিতে কি ব্যবহৃত হয়? আর্গন গ্যাস ব্যবহৃত হয়। এছাড়াও আরো গ্যাস ব্যবহৃত হয়, কি কি? তরল নাইট্রোজেন, অক্সিজেন অথবা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এগুলোও কিন্তু ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয়ে থাকে। বুঝতে পারছি আমরা? হ্যাঁ রাইট, 12 হচ্ছে আর্গন, সঠিক আনসার হচ্ছে আর্গন। দেখো, এই যে বিজ্ঞাপন দেখানোর কিছু নেই, আমরা উদ্দীপকে চলে যাই। উদ্দীপকের মোড়ক তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত? উদ্দীপকটা একটু পড়ো। বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্য বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। এটা সকলেই পারার কথা। কোন প্রযুক্তিতে এটা ব্যবহৃত হয় ভাইয়া? ন্যানো টেকনোলজিতে। চিপসের উদাহরণ দেই, আমরা চিপস খাই না, চিপসের প্যাকেট ফুলায় রাখা হয়, রাইট? যেন খাবারটা কি থাকে, খাবারটা যেন কি থাকে, রক্ষিত থাকে, সংরক্ষণ করা যায় ভালোভাবে, ঠিক আছে? প্যাকেটজাত করে চানাচুর খাই, চিপস খাই, বা এই সমস্ত জিনিস কোন প্রযুক্তিতে করা হয়? ন্যানো টেকনোলজিতে। মনে রাখবা, কোন প্রযুক্তি? ন্যানো টেকনোলজি। আমি একটা কথা বারবার বলি, তোমরা প্রথম অধ্যায়ের জন্য মোস্ট যে 5টা টপিক আছে একদম বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা সব পড়ে ফেলবা। প্রতি বছর এই 5টা টপিক থেকে প্রশ্ন আসতেছে, তোমাদের সময় এই 5টা টপিক থেকে প্রশ্ন আসবে। কি কি? বায়োমেট্রিক্স, বায়োইনফরমেট্রিক্স, ক্রায়ো সার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। এক্সট্রা যদি কিছু পড়তে চাও, স্যাটেলাইট, ভিডিও কনফারেন্সিং, টেলিমেডিসিন, এগুলো একটু পড়ে নিবা। এনাফ এনাফ এনাফ, এর বাইরে তোমাকে কিছুই পড়তে হবে না। এইগুলা পড়তে হবে, জিনিসটা কি, সুবিধা কি, অসুবিধা কি, কয়েকটা উদাহরণ সহ জাস্ট এগুলো পড়লে প্রথম অধ্যায় তোমার জন্য এনাফ, ঠিক আছে? দেখো, বর্তমান সময়ে যে মানে আগের জিনিসটাই, পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ কি? এই যে চিপস, তারপর হচ্ছে চানাচুর, এই পণ্যগুলা কেন জনপ্রিয়তা পাইছে? কারণ কি? এগুলা কি স্বাস্থ্যসম্মত, ন্যানো টেকনোলজি দিয়ে কি ওই খাবারটাকে যেন অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, খাবারটা যেন ডেট এক্সপায়ার না হয়, না নষ্ট হয়, ঠিক আছে? এই জন্য স্বাস্থ্যসম্মত রাখা হয়, নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ থাকে। একটা সময় কি আমরা আমাদের ময়মনসিংহের ভাষায় বলে এটা হিল্লে গেছে। যারা ময়মনসিংহের মানুষ এইখানে তারা বুঝবা যে মুড়ি যখন একটা সময় গিয়ে মানে ড্যাম হয়ে যায় বাতাস, সেটা আমরা বলে হিল্লে গেছে, মানে মুখে দিলে তখন একটা একটা সাউন্ড আসার কথা, সাউন্ডটা হয় না, খাওয়াও কোনো মজা পাওয়া যায় না তখন এই জিনিসটাই, ঠিক আছে? যখন একটা জিনিস চিপসের ভিতরে থাকে তখন এটা ড্যাম হয় না, যখন হচ্ছে চিপস থেকে বাইর করে তখন ড্যাম হয়ে যায়। কারণ কি? কারণ ওই যে ন্যানো টেকনোলজির ভিতরে যেটাতে আটকানো থাকে এটা তো বাহির আর থাকে না। আর্দ্রতা প্রতিরোধকারী, জি ভাই, এটা আর্দ্রতা প্রতিরোধ করে। তার মানে সঠিক অ্যান্সার কি হবে? 3টাই হবে। আচ্ছা, এইখানে একটু ভুল আছে, হ্যাঁ, এখানে কোয়েশ্চেনটা কপি করাতে ভুল আছে। কোয়েশ্চেনটা হবে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, এমন টাইপ মনে হয় প্রশ্নটা। তোমরা এই এমসিকিউটা একটু কষ্ট করে তোমাদের গাইড বই থেকে দেখে নিবে। এখানে প্রশ্নটা টাইপ করছে মামুন। মামুন কি করছে, হয়তো বা যে এইটার যে কোয়েশ্চেনটা আছে না, কপি করতে গিয়ে এই কোয়েশ্চেনটা চেঞ্জ করে নাই। এটা মনে হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্নটা, ঠিক আছে? এটা একটু তোমরা দেখে নিও। আচ্ছা, বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয় কি? বায়োমেট্রিক্সে কি করা হয়? ব্যক্তি শনাক্তকরণ করা হয়। কিভাবে? ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে, চোখের মনি দিয়ে, সাইন দিয়ে, ইত্যাদি ইত্যাদি দিয়ে কি করা হয়? বায়োমেট্রিক্সের সাহায্যে ব্যক্তি শনাক্তকরণ করা হয়, ঠিক আছে? আমি আবারও বলি, তোমরা জাস্ট এই জিনিসগুলো পড়ে নিবা। বায়োমেট্রিক্স, বায়োইনফরমেট্রিক্স, ক্রায়ো সার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, এই টপিকগুলো একদম ভালোভাবে পড়ে নিবা, কোনটার কাছে কোনটার ব্যবহার কি, ঠিক আছে? তাহলেই হবে। রেডিও টেলিভিশন সম্প্রচারে কোন ধরনের কমিউনিকেশন ব্যবহৃত হয়? দেখো,
আমরা যখন বাসা বাড়িতে টিভি দেখি এক জায়গা থেকে সম্প্রচার করা হয়, কিন্তু সবাই কি বাংলাদেশের সবাই টিভিটা দেখতে পারে, রাইট? যেমন মনে করো সময় টিভি এক জায়গা থেকে সম্প্রচার হচ্ছে, আমরা যে কোনো জায়গা থেকে সবাই কি দেখতে পারতেছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ব্রডকাস্ট, তাই না? ইউনিকাস্ট কি? ইউনিকাস্ট হচ্ছে সেন্ডার একজন, রিসিভার একজন, একজন সেন্ড করে একজন দেখে, এটা হচ্ছে ইউনিকাস্ট। আর মাল্টিকাস্ট হচ্ছে একজন সেন্ড করতেছে, নির্দিষ্ট কিছু মানুষ দেখতেছে, এটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট। মনে করো আমার পেজে মানুষ আছে হচ্ছে 45,000, পেজ বেচে যারা ভর্তি হয়েছে, আমি যদি শুধু ওইখানে ক্লাস নিই, শুধুমাত্র এই 45,000-এর মধ্যে তারা শুধু আমার ক্লাসটা দেখতে পারবে, কিন্তু সবাই দেখতে পারবে না, এটা হচ্ছে মাল্টিকাস্ট। আর এই যে তোমরা পেজে ক্লাস করতেছো, যারা যে কেউ এটা দেখতে পারতেছে, এটাকে বলা হবে হচ্ছে ব্রডকাস্ট। মানে মাল্টিকাস্ট হচ্ছে গ্রুপ অফ, যে মনে করো 1,000 জন মানুষ আছে, 1,000 জন থেকে মনে করো 100 জনকে আমি অ্যাক্সেস দিলাম, একটা গ্রুপ অফ পিপলকে আমি অ্যাক্সেস দিলাম, এটা হচ্ছে মাল্টিকাস্ট। আর যদি 1,000 জনের মধ্যে 1,000 জনই দেখে, এটাকে বলা হবে হচ্ছে ব্রডকাস্ট। আর ইউনিকাস্ট হচ্ছে একজন পর একজন, ঠিক আছে? মনে রাখবা এইভাবে। এই পজিশনটা যে করছে, সে অপশন লাস্টে না পায়, সে দিয়ে দিয়েছে ইউনিকাস্ট, ঠিক আছে? মানে অপশন যখন না পাইছে তখন দিয়ে দিয়েছে ইউনিকাস্ট। আচ্ছা যাক, উদ্দীপকে কোন ধরনের টপোলজির কথা বলা আছে? টপোলজিটা দেখো, টপোলজি পার্টটা ভাই খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায়ের জন্য। দ্বিতীয় অধ্যায়ের জন্য মনে রাখবা দুইটা টপিক পড়বা, সিকিউ এবং হচ্ছে এমসিকিউ এর জন্য দুইটা টপিক পড়বা, আর কিচ্ছু পড়তে হবে না। কি কি? টপোলজি আর হচ্ছে নেটওয়ার্কিং, আর ভাই তোমাকে কিচ্ছু পড়তে হবে না। 5টা টপোলজি ভালো করে পড়বা, আর ল্যান্ডম্যান প্যান ওয়ান এই নেটওয়ার্কটা ভালো করে পড়বা। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না। আমার এই কথাটা তোমরা প্রয়োজন রেকর্ড করো, স্ক্রিন রেকর্ড করো, পরীক্ষার দিন আমার হলে বই আমার কথাটা মনে করিও, ঠিক আছে? দেখো, একটি কলেজের আইসিটি শিক্ষক শুধু তার দিয়ে 10টি কম্পিউটার নিয়ে তার ল্যাবে একটি নেটওয়ার্ক তৈরি করছে। উদ্দীপকটা একটু তোমরা আরেকবার পড়ো। একটি কলেজের আইসিটি শিক্ষক শুধু তার দিয়ে 10টা কম্পিউটার নিয়ে তার ল্যাবে একটি নেটওয়ার্ক তৈরি করছে। কিছুদিন পর একটা কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থায় নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দেখো, মানে মনে করো তার কম্পিউটার ল্যাবে 10টা কম্পিউটার, এই যে একটা কম্পিউটার, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা কম্পিউটার, ঠিক আছে? এখন এইটা যে হচ্ছে এইরকম স্ট্রাকচারটা, এটা আমি কেমনে বুঝলাম? দেখো, এই লাইনে বলে দিয়েছি যে একটা কম্পিউটার নষ্ট হয়ে যাতে পুরো সবগুলো কম্পিউটারে কি অচল হয়ে গেছে। একমাত্র এই টাইপের টপোলজিতে, রিং টপোলজিতে, তোমার যদি এই নেটওয়ার্কটা, এই কম্পিউটারটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কি এই দিক দিয়ে নেটওয়ার্ক আসবে না, ডাটা আসবে না। এটাকে কি টপোলজি বলা হয়? রিং টপোলজি। আমি কেমনে বুঝলাম বা এটা রিং টপোলজি? এই যে এই লাইনটা পড়ে, শুধুমাত্র এই লাইনটা পড়ে, যে একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে গেছে, এটাকে কি বলা হয়? রিং টপোলজি। কারণ রিং টপোলজি কি রিং এর মতো করে সাজানো থাকে। এইখানে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে কি পুরো জিনিসটাই কি অচল হয়ে পড়ে, ডাটা ট্রান্সফার হতে পারে না। এটাকে কি বলা হয়? রিং টপোলজি। প্রত্যেকটা টপোলজি ব্যাখ্যা সহ পড়ে নিবা। ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি, বাস টপোলজি, কোনটা কি, এগুলো ব্যাখ্যা সহ কিন্তু পড়ে নিবা, ভালো কথা। দূরত্বের বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্কটা কোন ধরনের? ভালো কথা। এই যে আমি 10টা কম্পিউটার দিয়ে একটা রুমের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করলাম, এটাকে কি বলা হয়? ল্যান। ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকালি তুমি যদি একটা বাসায় কোনো কিছু নেটওয়ার্ক সেট আপ করো, এটাকে বলা হবে ল্যান বা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। প্যান কোনটা? পার্সোনালি যদি কোনো কাজ করো, এটাকে বলা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান কোনটা? তুমি যদি একটা শহরে কোনো নেটওয়ার্ক স্থাপন করো, যেমন ঢাকা শহর, রাজশাহী শহর, ময়মনসিংহ শহর, চিটাগাং শহর, কুমিল্লা শহর, বরিশাল শহর, এরকম শহরে যদি কোনো নেটওয়ার্ক স্থাপন করো, এটা হচ্ছে ম্যান। আর ওয়ান হচ্ছে তুমি যদি দেশের বাইরে, দেশ সহ, যেমন বাংলাদেশ, সিঙ্গাপুর, আমেরিকা নিয়ে আমি একটা নেটওয়ার্ক স্থাপন করলাম, এটাকে বলা হবে হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, বুঝতে পারছি? আরেকটা আছে ক্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আরেকটা কি আছে? ক্যান, মানে একটা যে কোনো একটা কলেজ ক্যাম্পাস বলো, ইউনিভার্সিটি ক্যাম্পাস বলো, 2-3টা বিল্ডিং নিয়ে যদি কোনো একটা নেটওয়ার্ক স্থাপন করে, এটাকে বলা হচ্ছে ক্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথ নেটওয়ার্কের আরেক নাম কি? পিকুনেট। মুখস্থ মান, এটা পড়ানোর কিছু নেই, বোঝানোর কিছু নেই, মুখস্থ করে নিবা। ব্লুটুথ নেটওয়ার্কের আরেকটা নাম আছে, নাম কি? পিকুনেট। আরেকটা নাম কি? পিকুনেট। ওই যে ব্লুটুথ কি করে? স্বল্প দূরত্বের মধ্যে ডাটা ট্রান্সফার করে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্লুটুথ। ঠিক আছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক থেকে সংক্ষেপে বলা হয় এটাকে পিকুনেট। কি বলা হয়? পিকুনেট। কোন টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত হয়? কোন টপোলজিতে ভাইয়া? ম্যাচ টপোলজিতে। ম্যাচ টপোলজি কি? সবগুলো টপোলজি কি
মিশ্রণ থাকে, এটাকে বলা হচ্ছে ম্যাচ টপোলজি, সবচেয়ে তার বেশি থাকে, এটা কানেক্টেড, এটা 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 সবচেয়ে বেশি তার লাগে কোন টপোলজিতে? ম্যাচ টপোলজিতে। কারণ কি? কারণ প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে। আর ম্যাচ টপোলজির কিন্তু আরেকটা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, সেটা বলে যে কয়টা তারের জন্য কয়টা নোড লাগবে। এটা বের করার সূত্র হচ্ছে n × n-1/2, মনে রাখবা। বললো তোমাকে যে 45টা তার আছে, 45টা তার দিয়ে মানে 45টা কম্পিউটার আছে, তোমার কয়টা তার লাগবে? 45টা কম্পিউটার নিজেদের মধ্যে কানেক্ট করার জন্য কয়টা তার লাগবে? এটা সূত্র হচ্ছে n × n-1। এখানে n মানে হচ্ছে কম্পিউটার সংখ্যা, 45 × 44/2। এটাকে ক্যালকুলেট করলে যত লাগবে, 45টা কম্পিউটারের মধ্যে নিজেদের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করতে এতগুলা তার লাগবে। ঠিক আছে? বুলিয়ান যোগের কাজ সম্পাদন করা হয় কোন গেট দিয়ে? বলো তো। যোগ করা হয় কোন গেট দিয়ে? যোগ 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 করা হয় ভাই ওয়ার গেট দিয়ে, বোঝানোর কিছু নয়। আর এন্ড করা হয়েছে গুণ, এন্ড মানে কি? গুণ। ওর মানে হচ্ছে যোগ। আজকে 8 সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে সর্বিত করা যায়? আজকে কত বলছে? 8 বলছে। আজকে 8 বললে 2^8, আজকে 7 বললে 2^7। 2^8 মানে কত? 256। আর 2^7 মানে হচ্ছে 128। আজকে কত বলছে? 8, তার মানে সঠিক আনসার কত হবে? 256। এর মান কত হতে পারে? এই মানটা কিসে দেওয়া আছে? হেক্সাতে। এই মানটা বাইনারিতে, এই মানটা হচ্ছে অক্টালে। বলছে মান কত হতে পারে? মানও আবার মাশাআল্লাহ, এটা করতে গেলে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এটা তোমরা নিজেরা বাসায় করবা। এটা হচ্ছে হেক্সা, এটা হচ্ছে বাইনারি, আর এটা হচ্ছে অক্টাল। তুমি যেভাবে করবা সেটা হচ্ছে, এটা তো হেক্সাতে আছে, এটাকে হেক্সাতে কনভার্ট করবা, এটাকে হেক্সাতে কনভার্ট করবা। হেক্সাতে কনভার্ট করবা, 3টা ভ্যালু যোগ করে দেখবা যে এই ভ্যালুটা আসে কিনা। আমি একটা করাই দিই, দেখো এটা কি আসে বাইনারিতে, এটাকে হেক্সাতে কনভার্ট করলে কত আসবে? 4 বিট না বাইনারি? হেক্সাতে কনভার্ট করলে 2 আসবে। আর 7 এটা হচ্ছে অক্টাল, অক্টাল থেকে হেক্সাতে ডাইরেক্ট নেওয়া যায় না। তোমাকে কি করতে হবে? 7 কে প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে। 7 এর বাইনারি কত? 3টা 1, তাই না? তাই না? তারপরে বাইনারি থেকে হচ্ছে হেক্সা, হেক্সাতে কনভার্ট করলে কত আসবে? 3টা 1 দিয়ে 7ই আসবে। ঠিক আছে? তার মানে এটা কত? হেক্সাতে কত? এটা 7ই। এবার যোগ করে দেখো তো কত আসে। ই এ বি সি ডি ই, ই মানে কত? 14, 2 7 কত আসে? 14 আর 2 16, 16 আর 7 কত? 23। 23 থেকে 16 চলে গেলে কত থাকবে? 7। হাতের আছে 1, ভুল করতেছি নাকি? ও সরি, 11 মানে 3, 11 মানে 2 না, 10 মানে হচ্ছে 3, 10 মানে হচ্ছে 2, 11 মানে হচ্ছে কত? 3। তার মানে এখানে কত? 3। ঠিক আছে? 14 3 17, 17 আর 7 কত? 24। 24 থেকে 16 চলে গেলে কত থাকবে? 8। হাতের আছে 1, 1 1 বসে যাবে। তার মানে এটা হেক্সাতে কত আছে? 16। এইটা কেমনে করছে? কেউ যদি না বুঝে থাকো তাকে হচ্ছে হেক্সাডেসিমালের যোগ শিখতে হবে। আর এমন যদি কেউ থাকো যে ভাই হেক্সাডেসিমালের যোগ কেমন সেটা দেখায় দেন, তাহলে বলো, আমি দেখায় দেবো। ঠিক আছে? বাইনারিতে দেখবে এটা আসে কিনা, অক্টালে দেখবে এটা আসে কিনা, তাহলে তোমরা সঠিক আনসার নিজেরা বাসায় করে নিবে। এটা একটু কষ্ট করে স্ক্রিনশট মারো, পরে তোমরা আনসারটা বলে দিও, এখানে আমি টাইম নষ্ট করবো না। ঠিক আছে? ন্যান্ড গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যাবে? দেখো আমরা জানি কি এন্ড এর বিপরীত কি? ন্যান্ড। এন্ড এর বিপরীত হচ্ছে ন্যান্ড। মানে আমি যদি এন্ড কে নট গেটের ভিতর দিয়ে নিয়ে যাই তাহলে ন্যান্ড পাবো। এন্ড এর বিপরীত যদি ন্যান্ড হয় তাহলে ন্যান্ড এর বিপরীত কি হবে? এন্ড হবে। মানে ন্যান্ড কে তুমি যদি নট গেটের ভিতর দিয়ে নিয়ে যাও তাহলে কি পাবা? এন্ড পাবা। এটা কি ভাই বুঝাইতে হবে? না, খুবই সহজ। ঠিক আছে? আমরা যদি না বুঝে থাকি তাহলে আরেকবার দেখি। আমরা এন্ড কে যদি নট করি তাহলে আমরা কি পাই? ন্যান্ড পাই, রাইট? সিমিলার আমরা যদি ন্যান্ড কে নট করে দিই, মানে নট গেটের ভিতর দিয়ে নিয়ে যাই, তাহলে আমরা কি পাবো? এন্ড পাবো। ওকে, শেষ আনসার এই ছিল হচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ডের 2024 সালের এমসিকিউ সমাধান। তোমরা একটু নিজেরা রেটিং করো কোশ্চেনটা কেমন ছিল,
উত্তরগুলা কেমন ছিল, তোমরা নিজেরা পারছো কিনা, বা কেমন টাইপের প্র্যাকটিস করানো দরকার, প্র্যাকটিস করা দরকার, এগুলো একটু ভালোভাবে দেখবা। আর যারা হচ্ছে আমাদের রিভিশন কোর্সে ভর্তি হয়নি, ভর্তি হয়ে যাবা। রিভিশন কোর্সে ভর্তি হলে কিন্তু টেস্ট পেপার সলভটা পেয়ে যাবা, আর হচ্ছে তোমরা সুপার শর্ট সাজেশনটা পেয়ে যাবে হচ্ছে একদম ফ্রিতে, সুপার শর্ট সাজেশনটা। আর যারা আমাদের সুপার শর্ট সাজেশনটা এখনো নেওনি তারা দ্রুত ইনবক্স থেকে নিয়ে নিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।